নিউটনের দ্বিতীয় গতিসূত্র আমরা এখন পড়ছি। সেই সূত্রের বিবৃতি বলা হয়েছে এবং এটাও বলা হয়েছে যে প্রথম সূত্র থেকে বলের পরিমাপ পাওয়া যায়। প্রথম সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায় আর দ্বিতীয় সূত্র থেকে বলের পরিমাপ পাওয়া যায়। এবং বলের পরিমাপ সংক্রান্ত যে রাশিমালাটা আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে যে এফ ইকুয়াল টু হয় এমএ বা প্রযুক্ত বল ইকুয়াল টু বস্তুর ভর ইনটু ত্বরণ। তাহলে এইটা হচ্ছে তোমার বলের পরিমাপ সংক্রান্ত রাশিমালা, তাই না? তাহলে এখন এই যে দ্বিতীয় সূত্র, এই দ্বিতীয় সূত্র থেকে আবার প্রথম সূত্রটাকে আনা যায়। দ্বিতীয় সূত্র প্রশ্ন দেয় যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম সূত্রটি প্রতিষ্ঠা করো। তাহলে কেউ যদি লেখে নিউটনের দ্বিতীয় গতিসূত্র হলো যে এফ ইকুয়াল টু এমএ, এটাও ভুল নয়, তবে বাট ইট ইজ দ্য ম্যাথামেটিক্যাল ল্যাঙ্গুয়েজ। গাণিতিক ভাষায় নিউটনের দ্বিতীয় সূত্রটা হলো এফ ইকুয়াল টু এমএ। তবে তোমরা লিখতে যাবে না, তোমরা স্টেটমেন্ট যেটা আছে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার দিয়ে ওটাই লিখবে, তারপর যোগ করতে পারো যে গাণিতিকভাবে লিখলে হয় এফ ইকুয়াল টু এমএ। তা এখন তাহলে প্রশ্ন হচ্ছে দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রটাকে তোমায় আনতে হবে। তাহলে এখন তোমার বস্তুর ত্বরণ হয়েছে ই, আবার ত্বরণ ইকুয়াল টু লেখা হয় যে গতিবেগের পরিবর্তনের হার, অর্থাৎ এফ ইকুয়াল টু এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। হবে না? হবে না? তো গতিবেগের পরিবর্তনের হার, সুতরাং এফ ইন্টু টি একে একটু গুণ করে দিচ্ছি। সুতরাং তোমার এম ইন্টু ভি মাইনাস ইউ লিখছি, আমি গুণ করছি না। তাহলে নিউটনের প্রথম সূত্রটা দেখো স্টার্টিংয়েই লেখা আছে বাইরে থেকে বল প্রযুক্ত না হলে, অর্থাৎ দি ভ্যালু অফ এফ উইল বি ইকুয়াল টু 0। তাহলে এফ ইকুয়াল টু 0 হলে হবে দেখো এম ইন্টু ভি মাইনাস ইউ ইকুয়াল টু 0। কিন্তু এই সমীকরণটা সিদ্ধ যদি হতে হয় তাহলে এই দুটোকেই 0 হতে হবে। এখানে দেখা যাচ্ছে দুটো রাশির গুণফল 0, একটা হচ্ছে এম আর একটা হচ্ছে ভি মাইনাস ইউ। ম্যাথামেটিক্যালি দুটো রাশির গুণফল 0 হলে প্রত্যেকটা হয় 0 হবে, অথবা দুটোর মধ্যে কমসে কম একটাকে 0 হতেই হবে, তবেই সমীকরণটা তোমার সিদ্ধ করবে, নচেত করবে না। কোনো বস্তুর ভর 0 হয় না। সুতরাং যেহেতু ভর 0 না, তাহলে এই পার্টটা তোমার 0 হতে হবে, তবেই দেখো সমীকরণটা মিলবে। তাহলে যেহেতু এম নট ইকুয়াল টু 0, বস্তুর ভর 0 নয়, এম নট ইকুয়াল টু 0, সুতরাং ভি মাইনাস ইউ ইকুয়াল টু 0। ভি মাইনাস ইউ ইকুয়াল টু 0 মানে বলা যেতে পারে ভি ইকুয়াল টু ইউ। ভি ইকুয়াল টু ইউ মানে কি? অন্তিম বেগ আর প্রাথমিক বেগ সমান। কখন? when the external force is absent, যখন বাহ্যিক বলের অনুপস্থিতিতে, মানে বাইরে থেকে বল প্রয়োগ করা হয়নি। অন্তিম বেগ আর প্রাথমিক বেগ সমান, এই কথার অর্থ কি? যে বস্তু দাঁড়িয়ে ছিল তার প্রাথমিক বেগ ছিল 0, অন্তিম বেগও 0, তার মানে সে চিরকাল স্থিরই রইল। আবার যে চলছিল তার প্রাথমিক বেগ যদি 2 মিটার পার সেকেন্ড হয়, অন্তিম গতিবেগও হবে 2 মিটার পার সেকেন্ড, তার মানে সে সমবেগেই চললো। বুঝতে পারলে না? এটাই তো নিউটনের প্রথম সূত্রের মূল কথা। এটাই দেখো সেকেন্ড সূত্র থেকে পাওয়া যায় যে সুতরাং বাইরে থেকে যদি বল প্রয়োগ না করা হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থির এবং সচল বস্তু চিরকাল সমবেগে সরলরেখায় চলতে থাকবে। ঠিক আছে? এই হচ্ছে তাহলে তোমার দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রের প্রতিষ্ঠা।
তাহলে এখন ধরো দুটো ভিন্ন বস্তু আছে, ভিন্ন ভরের বস্তুর উপর একই বল প্রয়োগ করা হলো, অর্থাৎ বাইরে থেকে দুটো বস্তুর উপরেই ধরো 10 নিউটন করে ফোর্স দেওয়া হয়েছে, কিন্তু একটার ভর ধরো 2 কেজি, একটার ভর 3 কেজি, বা একটার ভর m1, একটার ভর m2। তাহলে একই পরিমাণ বল ভিন্ন ভরের দুটো বস্তুর ওপর যদি প্রয়োগ করা হয়, তাহলে কি বস্তুতে যে ত্বরণ উৎপন্ন হবে সেটা কি একই হবে না আলাদা আলাদা হবে? তাহলে ত্বরণ উৎপন্ন আলাদা আলাদা হবে। তাহলে যে বস্তুর ভর m1 তার ক্ষেত্রে সমীকরণটা লিখলে দাঁড়াবে যে F equal to m1a1, where a1 is the acceleration of the first body। a1 হচ্ছে প্রথম বস্তুর ত্বরণ। দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে কি হবে? F equal to for the second body, F equal to হবে m2a2, হবে না? হবে না? সুতরাং বলা যেতে পারে কি m1a1 equal to m2a2 হবে। সুতরাং m1, আচ্ছা, সুতরাং e1 by a2, সুতরাং a1 by a2 equal to m2 by m1, তাই তো হয়? তাহলে e1 by a2 equal to m2 by a1, এখান থেকে তাহলে e আর m এর মধ্যে কেমন সম্পর্ক বলা যায়? এই গাণিতিক সমীকরণ থেকে e আর m এর মধ্যে কেমন সমীকরণ বলা যায়? ব্যস্তানুপাতি। ব্যস্তানুপাতি। ম্যাথমেটিক্যাল নলেজ যদি না থাকে তুমি ফিজিক্সটা পড়তে পারবে না। সেই জন্য আগে গণিতটা ভালো করে শিখে এসো, এখানে আমার কিচ্ছু করার নেই। জিওমেট্রিক্যাল নলেজ না থাকলে তো নয়, ম্যাথমেটিক্যাল নলেজ না থাকলেও তুমি পারবে না। আগে ম্যাথামেটিক্স, তারপর এটা। বুঝতে পারলে না? সুতরাং তাহলে বলা যায় কি E proportional to 1 by m, তার মানে কি ত্বরণ ভরের ব্যস্তানুপাতি মানে কি যার ভর যত বেশি তার ত্বরণ তত কম। সুতরাং বলা যায় সমপরিমাণ বল যদি বিভিন্ন বস্তুর উপর প্রয়োগ করা যায়, যে বস্তুর ভর যত বেশি সে বস্তুর ত্বরণ তত কম। অন্য কথায় বললে কি দাঁড়ায়, যে বস্তুর ভর যত বেশি সেই বস্তুর গতিবেগের পরিবর্তনটা কম। ত্বরণ কম মানে গতিবেগের পরিবর্তন কম। অন্য কথায় বললে কি দাঁড়াবে, যে বস্তুর ভর যত বেশি সেই বস্তু ততই তার নিজস্ব বেগটাকে ধরে রাখতে চায়। পরিবর্তন কম মানে কি নিজের বেগটাকে ধরে রাখতে চায়। অন্য কথাই বললে কি দাঁড়াবে, যে বস্তুর ভর যত বেশি তার জাড্য ধর্ম তত বেশি। গতিবেগের পরিবর্তন কম মানে কি তার নিজের গতিবেগ ধরে রাখতে চায়। গতিবেগ ধরে রাখতে চাওয়াটা কি তো বলা হয় জাড্য ধর্ম। সুতরাং বলা যায় যে বস্তুর ভরই হলো তার জড়তার পরিমাপক। সেন বলা যায় যে mass is the measurement of inertia। কি বলো? mass is the measurement of inertia। তা এখন কোনো বস্তুকে যদি ওপর থেকে ছেড়ে দেওয়া হয় বা যে কোনো বস্তুর ওপরেতে তোমার সর্বদাই একটা ফোর্স কাজ করে, সেটা হচ্ছে অভিকর্ষজ বল। এই অভিকর্ষজ বলের জন্যই যে কোনো বস্তু ওপর থেকে নিচের দিকে নামতে থাকে, তাই তো? তাহলে এখন অভিকর্ষজ বল কি সব বস্তুর ক্ষেত্রে সমান হয়? সমান হয় না। তার কারণ অভিকর্ষজ বল সেটাও একটা ফোর্স, সেটাও নিউটনের F equal to ma সূত্র দিয়ে সেট করা যাবে। অভিকর্ষজ বলকে লেখা হয় W দিয়ে, ওয়েট। W equal to হবে m into g, এখানে অ্যাক্সিলারেশন নির্দিষ্ট, অভিকর্ষজ ত্বরণ। সুতরাং অভিকর্ষজ ত্বরণ সমস্ত বস্তুর ক্ষেত্রে সেম, এক। তাহলে বলা যায় যে W proportional to m, যে বস্তুর ভর যত বেশি তার উপর ক্রিয়াশীল অভিকর্ষজ বলও তত বেশি, তাই তো নাকি? সুতরাং অভিকর্ষজ বল বা ভার তত বেশি। সুতরাং ভার হচ্ছে তোমার
বস্তুর ভরের সহিত সমানুপাতিক। এই কারণে বস্তুর ভরকেই বলা হয় তার নিজস্ব ধর্ম, সহজাত ধর্ম। মানে সহজাত মানে কি, জন্মে থেকেই, বস্তুর জন্মলগ্ন থেকে সে যে ভর নিয়ে জন্মলাভ করেছে, সে তার নিজস্ব ধর্ম নিয়েই জন্মেছে। ন্যাচারাল একটা তার প্রপার্টি হচ্ছে তোমার বস্তুর ভর। ঠিক আছে? আচ্ছা, এইবার আমাদের তোমার বস্তু যেন প্রথম এবং দ্বিতীয় সূত্রের কথা বলা হলো। এই প্রসঙ্গে আর একটা কথা বলে দিই, যে আমরা অনেক রকমের ফোর্সের কথাই পরে পড়ব। তার মধ্যে একটা ফোর্স হচ্ছে টান, টেনশন। টেনশন কেমন? ধরো তোমার একটা দড়িতে ইট বেঁধে তুমি ঝুলিয়ে দিয়েছো নিচে, কোনো একটা সিলিংয়ের একটা রড হুক থেকে তুমি ইটটাকে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে দিয়েছো। তাহলে এরকম যদি তোমার ঝোলে, এটা যদি তুমি সিলিংটা বলো, এরকম ধরো ইটটা ঝুলছে, বস্তুটা ধরো ঝুলছে, বস্তুর ভর যদি এম হয়, বস্তুটাকে পৃথিবী এমজি ফোর্স দিয়ে নিচের দিকে আকর্ষণ করছে। তার মানে বস্তুটা দড়ির ওপর এমজি ফোর্স দিয়েছে। তাহলে এক্ষেত্রে দড়িও বস্তুটাকে একটা ফোর্সে ধরে রেখে দিয়েছে, সেটাই হলো টান। এবং এই ফোর্সটা একটু পরে বলা হবে। তা এখন নিউটনের দ্বিতীয় সূত্রের পরে আর একটা গতিসূত্র আছে, সেটা হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র, থার্ড ল অফ মোশন। দেখো তোমার থার্ড লটা, প্রথম সূত্রটা হচ্ছে জড়তা সংক্রান্ত, দ্বিতীয় সূত্রটা হচ্ছে ভরবেগ সংক্রান্ত, তৃতীয় গতিসূত্রটা হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া সংক্রান্ত, অ্যাকশন রিয়াকশন। তাহলে অ্যাকশন আর রিয়াকশন কি? এমনিতে তো তুমি সিনেমাতে দেখো অ্যাকশন, অজয় গণের অ্যাকশন অনেক দেখো, ওই অ্যাকশন আর এই অ্যাকশন এক নয়। অ্যাকশন আর রিয়াকশনটা কি? অ্যাকশন হচ্ছে যে ক্রিয়া, কোনো একটা বস্তুর উপর তুমি যদি বল প্রয়োগ করো, সেই প্রযুক্ত বলকেই বলা হয় ক্রিয়া বা অ্যাকশন ফোর্স। তাহলে হোয়াট ইজ অ্যাকশন? যে when a force act on a body, then the force will be called action. তুমি যে কোনো ছেলেকেও, কোনো ব্যক্তিকেও যদি আঘাত করো, যে ফোর্স দিয়ে তুমি আঘাত করেছো সেটাই হলো তোমার ক্রিয়া। তাহলে যখনই কোনো বস্তুকে তুমি, বস্তুর ওপর ফোর্স সৃষ্টি করো, ওই বস্তুটাও করে কি, তোমার ওপর বিপরীত দিকে একটা বল প্রয়োগ করে। বিপরীত দিকে যে বল প্রয়োগ করে সেটাকেই বলা হয় তোমার প্রতিক্রিয়া বা রিয়াকশন। তুমি দেখো যে তুমি যদি দেয়ালে একটা ঘুষি মারো, দেখবে তোমার হাতেই লাগবে। ঘুষি মেরেছিলে তুমি দেওয়ালকে, কিন্তু লাগলো তোমার হাতে। তার মানে কি, তোমার হাতে আঘাত লেগেছে মানে কি, তোমার হাতে কেউ ফোর্স দিয়েছে, তবেই না আঘাত পেয়েছো। ফোর্সটা দিয়েছে কে? দেওয়াল। কেন দিয়েছে? তুমি যেহেতু ক্রিয়া করেছো, দেওয়ালের ওপর ফোর্স দিয়েছো, এটাকেই বলা হয়, এই যে দেওয়াল বিপরীতে, তোমার প্রযুক্ত বলের বিপরীতে যে ফোর্সটা প্রয়োগ করেছে সেটাই হলো প্রতিক্রিয়া। সুতরাং ক্রিয়া যে বস্তুর ওপর প্রযুক্ত হয়, সেই বস্তু, যে বস্তু ক্রিয়া করেছে সেই বস্তুর ওপর তোমার একটা বিপরীতমুখী বল, এটাই হলো প্রতিক্রিয়া। বুঝতে পারলে না? হ্যাঁ, তাহলে এখন নিউটনের তৃতীয় সূত্রে কি বলা আছে? ছোট্ট কথা, যে প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তুমি যে ফোর্স দিয়ে অ্যাকশন করবে, পাল্টা ঠিক সেই ফোর্সটাই তুমি ঘুরে পাবে। ঠিক আছে? তা এর দৃষ্টান্ত, অ্যাকশন রিয়াকশনের অনেক দৃষ্টান্ত দেখবে, দেখে থাকবে।
এই ক্রিয়া প্রতিক্রিয়ার জন্যই জানবে পাখি উঠতে পারে। পাখি করে কি, ডানা দিয়ে ঝাপটায়, ডানা যখন ঝাপটায় তখন বায়ুর উপর একটা বল প্রয়োগ করে। বায়ুও কি করে, পাখির উপরেতে একটা বিপরীতমুখী প্রতিক্রিয়া বল দেয়। তাহলে পাখি আঘাত করেছে বায়ুর উপর নিচের দিকে ফোর্স দিয়েছে, তাহলে বায়ু বিপরীত দিকে মানে তাহলে ওপর দিকে ফোর্স দেবে, সেই ফোর্সের ক্রিয়ায় পাখি বাতাসে ভেসে থাকে। কিন্তু যদি তুমি বায়ু শূন্য স্থানে পাখিকে উঠতে দাও, পারবে না। কেন? সে ক্রিয়াবল প্রয়োগ করতেই পারছে না, ক্রিয়াটাই নেই, কার উপর ক্রিয়াবল প্রয়োগ করবে। সুতরাং ক্রিয়াবল যেহেতু প্রয়োগ করতে পারছে না, প্রতিক্রিয়া বলেরও সৃষ্টি হবে না, সেই জন্যই পাখি তোমার বায়ু শূন্য স্থানে উঠতে পারে না। মনে রাখবে, অ্যাকশন এবং রিয়াকশন একই সাথে সংগঠিত হয়, একটাকে ছেড়ে অন্যটাকে ভাবা যায় না। তুমি বলবে আমি শুধু ক্রিয়াটা দেখব, শুধু ক্রিয়া করব, হবে না। বা শুধু প্রতিক্রিয়াটা আমি গ্রহণ করব, হবে না। অ্যাকশন রিয়াকশনে আরও দৃষ্টান্ত দেখো, যে মেলাতলায় যদি তুমি ওই বেলুন ফাটাও বন্দুক দিয়ে, টাকায় 4টে না কটা দেয় জানি না, তা সেই যদি বেলুন ফাটাও, দেখবে যে মুহূর্তে তোমার গুলিটা বেরিয়ে গেল, তোমার গুলিটা সামনের দিকে বেলুনটাকে ফাটানোর জন্য বেরিয়ে গেল, কিন্তু সঙ্গে সঙ্গে তোমার বুকে এসে বাঁটটা ধাক্কা মারবে। কেন? তুমি ট্রিগার দিয়ে যখনই ট্রিগারটার উপর চাপ দিলে, তার মানে ভেতরে তোমার গুলির উপর একটা প্রচণ্ড ফোর্স ক্রিয়া করে, যে ফোর্সের ক্রিয়ায় গুলি সম্মুখ দিকে এগিয়ে যায়। কিন্তু এগিয়ে যাওয়ার সময় কে ফোর্স দিয়েছে? বন্দুকের অভ্যন্তরে কোনো একটা সংস্থা। তা সেই জন্য গুলিও কি করে, তাকে বিপরীত দিকে বল প্রয়োগ করে। আর সেই বস্তুটা যে বল প্রয়োগ করে, সে তো আছে বন্দুকের ভেতরে বা বন্দুকের সঙ্গে তোমার যুক্ত অবস্থায় আছে, সেইখানে আলটিমেট ফোর্সটা কার ওপর পড়ে? বন্দুকের ওপর। সেই বন্দুকটা তুমি যখন ধরে দাঁড়িয়ে আছো, দেখবে তোমাকে পিছন দিকে বন্দুকটা এসে ধাক্কা মারে। সেই কারণে তোমার বন্দুক থেকে যখন গুলি ছোড়া হয়, তখন বন্দুকটা এসে পিছন দিকে ধাক্কা মারে। একইভাবে দেখো, আমরা যখন হাঁটি বা নদী তীরে ধরো নৌকা আছে, তুমি নেমে যাবে, নেমে যখন যাও তখন কি হয়, আমরা যখন হাঁটি দেখবে এইভাবে আমরা ফোর্স দিই না। তাহলে নৌকার ওপর তুমি এভাবে বা মেঝেতে ফোর্স দিয়েছো, মেঝেও কি করে বিপরীত দিকে তোমার একটা ফোর্স দেয়। ফোর্স দেওয়ার জন্যই তুমি দেখো এগিয়ে চলো। বুঝতে পারলে না? হাউই বাজিতে আগুন দিলে কি হয়? উপরে উড়ে চলে যায়। কেন এমনটা হয়? হাউইয়ে যেমনি আগুন দেওয়া হয়, কি হয়, তোমার পোলতেতে যখনই তুমি আগুন লাগাও, তখনই হাউইবাজি মধ্যস্থ যে বারুদটা আছে, ভেতরে জ্বলে বিভিন্ন গ্যাস উৎপন্ন হয়, যেমন সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, এসব গ্যাসগুলো উৎপন্ন হয়। এই গ্যাসটা দেখবে তোমার তীব্র বেগে বেরোতে থাকে। তীব্র বেগে বের হওয়ার ফলে হাউইয়ের ওই গ্যাসটা বাতাসের ওপর তোমার ক্রিয়া করে, ধাক্কা মারে, ফোর্স প্রয়োগ করে। তাহলে গ্যাসটা বেরিয়েছে কোথা থেকে? হাউই থেকে। তাহলে বায়ুও ওই হাউইয়ের ওপর একটা বিপরীতমুখী বল প্রয়োগ করে, যে বলের ক্রিয়ায় হাউইটা ওপর দিকে উঠে যায়। এবং দেখবে যতক্ষণ পর্যন্ত গ্যাসটা নির্গত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত হাউইটা উঠতে থাকে। গ্যাস বেরোনো বন্ধ হয়ে গেল, হাউইয়ের উপরে ওঠাও বন্ধ হয়ে গেল, তারপর আবার নিচে ফিরে আসে। একইভাবে তুমি দেখবে চরকি ঘুরতে থাকে। কেন? তার পোলতেটাই ওরকম গোল করে করা। তার ফলে কি হবে? সে যখন পুড়বে, ওরকম গোল হয়ে পুড়তে থাকে, সঙ্গে সঙ্গে একটা গ্যাস নির্গত হয়। সুতরাং এয়ারের ওপর বা বায়ুর ওপর ওই গোল মানে বৃত্তাকার পথে একটা ফোর্স প্রয়োগ করতে থাকে। তাহলে বায়ু কি করে? উল্টো দিকে বৃত্তাকার পথে একটা ফোর্স প্রয়োগ করবে, যার ফলে তোমার ওই চরকিটা ঘুরতে থাকে। এইগুলো সবই হলো তোমার ক্রিয়া প্রতিক্রিয়ার বিভিন্ন দৃষ্টান্ত। দৈনন্দিন জীবনে ক্রিয়া প্রতিক্রিয়ার অনেক দৃষ্টান্ত আছে, দু একটা আমি তোমাদের সামনে দৃষ্টান্ত হিসাবে রাখলাম। ঠিক আছে?